আগের পর্বে আমরা মূলত সত্যজিতের শৈশব, তার বেড়ে ওঠা, শান্তিনিকেতনের শিক্ষা, কলকাতায় ফিরে ডিজে কিমারে গ্রাফিক আর্টিস্ট হিসেবে তার যোগদান, সেখানেই দিলীপ কুমার গুপ্ত মানে ডিকে গুপ্তর সান্নিধ্যে সিগনেট প্রেসে তার কিংবদন্তি অধ্যায়ের সূচনা এবং গ্রাফিক ডিজাইনের নানা বিভাগে যেমন ইলাস্ট্রেশন, ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, প্রচ্ছদ শিল্প ইত্যাদিতে তার অসামান্য অবদানের কিছু ঘটনা, কিছু গল্প আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। আগের পর্বটি শেষ হয়েছিল একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার প্রাক্কালে, যা শুধু সত্যজিতের জীবনে নয়, সম্পূর্ণ বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসাবে স্বীকৃত। ঘটনাটি হল ডিকে গুপ্ত সম্পাদনায় সিগনেট প্রেস থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর সংক্ষিপ্ত রূপ আম আটির ভেপু বইটির অলঙ্করণের কাজ করতে করতে সত্যজিতের পথের পাঁচালী নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ। পথের পাঁচালী তৈরি হয়েছিল ৩ বছর ধরে। কারণটি মূলত অর্থাভাব। সত্যজিতের ক্যালকাটা ফিল্ম সোসাইটির কিছু উৎসাহী বন্ধুবান্ধব প্রায় সকলেই এই ফিল্মে টেকনিশিয়ান হিসাবে তাদের ডেবিউ করলেন, মানে যাত্রা শুরু করলেন। শিল্প নির্দেশনায় বংশী চন্দ্রগুপ্ত, জীবনে কখনো মুভি ক্যামেরা ছুঁয়ে না দেখা, শুধুমাত্র স্টিল ফটোগ্রাফিতে পারদর্শী সুব্রত মিত্র, ক্যামেরা কেয়ারটেকার হিসাবে যোগ দিলেন সৌমেন্দু রায়। নামগুলি খেয়াল করুন, এরা প্রত্যেকেই ফিল্মের নানা বিভাগে পরবর্তীকালে এক একজন মহিরু হতে পরিণত হয়েছিলেন। কিন্তু এদের সকলের যাত্রা শুরু হয়েছিল এই একটি ছবিকে কেন্দ্র করে, একটি মানুষের হাত ধরে। বিজয়া রায় আমাদের কথা বইটিতে লিখেছেন, পথের পাঁচালী যে কত কষ্ট করে আমাদের করতে হয়েছে সেটা এখন গল্পের মতো শোনায়। প্রযোজকের বাড়িতে গিয়ে গিয়ে চিত্রনাট্য পড়ে শোনাতে হতো। অনেক ঠাট্টা তামাশা সহ্য করতে হয়েছে ওকে। গান নেই, নাচ নেই, প্রেমিক প্রেমিকা নেই, এ ছবি চলবে কি করে? অনেক চেষ্টার পরেও যখন কোনো প্রযোজক পাওয়া গেল না, তখন উনি ঠিক করলেন গোড়ার দিকের কিছু শুটিং নিজের পয়সায় করবেন, তারপর সেই শুটিংয়ের ফল অন্য প্রযোজকদের দেখিয়ে টাকা তুলে নেবেন। আমাদের নিজের টাকা বলতে কিছুই নেই, তাই মানিক নিজের জীবন বিমার টাকা, নিজের ভালো ভালো দামি আর্ট বুক বিক্রি করে কিছুটা টাকা, আর আমাদের নিকটতম বন্ধু আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা ধার করে ছবি শুরু করলেন। শুটিং শুরু হয় 27 অক্টোবর 1951 সাল, বিজয়া রায়ের জন্মদিনের দিন। বেশ কিছুদিন এভাবেই আরও বই, রেকর্ড এবং তারপর গয়নার বন্ধক দিয়ে শুটিং চলার পর অবশেষে ছবিটি বন্ধ হয়ে যায়। তার বেশ কিছুদিন পরে প্রোডাকশন ম্যানেজার অনিল চৌধুরীর তৎপরতায় এবং বেলা সেনের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বিধানচন্দ্র রায়ের সরকার ছবিটির নির্মাণের সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হন। বাকিটা ইতিহাস। শুধু দুটো ঘটনার উল্লেখ না করলেই নয়। এটা সেই সময়কার গল্প যখন ছবিটি বন্ধ হয়ে গেছে এবং তারা হন্যে হয়ে প্রযোজক খুঁজছেন। বিধানচন্দ্র রায়ের কাছে যোগাযোগ করা হয়েছে, কিন্তু কোনো খবর আসেনি। সত্যজিৎ প্রায় ধরেই নিয়েছেন যে ছবিটি হবে না। এমন সময় বিজয়া রায়ের বই থেকে পড়ছি, আমাদের শোবার ঘরে 2টি জানলা ছিল। একদিন সকালে উঠে দেখি একটা জানলায় একটা প্যাঁচা বসে আছে। যে সে প্যাঁচা নয়, তার রং ধবধবে সাদা, অর্থাৎ যাকে বলে লক্ষ্মী প্যাঁচা। আমাদের দিকে ঘাড় কাত করে এক দৃষ্টে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। আমি ভাবলাম, ই কি আপদ রে বাবা। মানিক কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এ তো লক্ষ্মী প্যাঁচা, হঠাৎ কোত্থেকে এলো? এতক্ষণে আমাদের বাড়ির আশেপাশে যত প্রতিবেশী ছিল তারা সবাই নানা রকমভাবে ডাকাডাকি শুরু করলো। কেউ কেউ আবার হাতে খাবার নিয়ে লোভ দেখাতে লাগলো। এত রকম প্রলোভন দেখানো সত্ত্বেও প্যাঁচাটা কিন্তু নিজের জায়গা থেকে একটুও নড়ল না। পরপর 3 দিন প্যাঁচাটি আমাদের জানলায় বসেছিল এবং তারপর হঠাৎ উধাও। কোথা থেকে এলো, কোথায় গেল কেউ জানে না। আর ঠিক তারপরে পরেই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ডাক পড়ল। তাই ভারতীয় তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি পথের পাঁচালীর নির্মাণের পেছনে লক্ষ্মী প্যাঁচার কতদূর হাত ছিল, এ বিচারটা আপনারাই করুন।
দ্বিতীয় ঘটনাটি হলো বিধানচন্দ্র রায়ের সাথে সত্যজিৎ রায়ের সাক্ষাৎ। চিত্রনাট্য শুনে নাকি বিধানচন্দ্র রায় বলেছিলেন যে শেষের দিকে হরিহর গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। তিনি বলেছিলেন যে কেন বাপু, গ্রাম পঞ্চায়েতের সাথে মিলেমিশে গ্রামেই থাক না। এই শুনে সত্যজিৎ তো পড়লেন মহা চিন্তায়, কিন্তু অবশেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো হলো এই বলে যে শেষটা বদলালে বিভূতিবাবুর স্ত্রী ভীষণ দুঃখ পাবেন। তো অবশেষে ছবি শুরু হলো এবং বিজয়া রায়ের গয়নার বাক্স, যা বহুদিন ধরে বন্ধক দেওয়া ছিল, তা অবশেষে ছাড়িয়ে আনা হলো। একটি ছবি নির্মাণের সিদ্ধান্তের ক্ষেত্রে সত্যজিৎ গল্পের সাথে সাথে অভিনেতা অভিনেত্রী নির্বাচনের দিকটাও খুব জোর দিতেন। বিজয়া রায়ের স্মৃতিচারণায় পাওয়া যায়, পথের পাঁচালীর চিত্রনাট্য রচনার সময় তিনি বলছেন অভিনেতা অভিনেত্রী নির্বাচনটাই সব থেকে শক্ত। পরবর্তীকালেও এমন বহুবার হয়েছে যে উপযুক্ত অভিনেতা অভিনেত্রী না খুঁজে পেয়ে তিনি ছবিটাই করেননি। যেমন সত্যজিতের ছায়াসঙ্গী প্রোডাকশন ম্যানেজার অনিল চৌধুরীর স্মৃতিচারণায় জানা যায় বিভূতিভূষণের দ্রব্যময়ীর কাশীবাস এই গল্পটি নিয়ে সত্যজিতের ছবি করার ইচ্ছে ছিল, কিন্তু এই ছবিটি কখনোই হয়ে ওঠেনি। তার কারণ দ্রব্যময়ীর ভূমিকায় প্রভাদেবীকে উনি নির্বাচন করেছিলেন, যেটা কখনোই হয়ে ওঠেনি। পথের পাঁচালীর মেকিং সম্বন্ধে সত্যজিৎ রায়ের অনেক লেখা এবং সাক্ষাৎকারে একটি নাম বারবার ঘুরে ফিরে এসেছে, চুনিবালা দেবী। সত্যজিৎ রায় এবং বিজয়া রায় দুজনেই লিখে গেছেন যে চুনিবালা দেবীকে না পাওয়া গেলে হয়তো পথের পাঁচালী ছবিটাই হতো না। এই চুনিবালা দেবীকে নিয়ে 1955 সালে শারদীয়া এক পত্রিকায় সত্যজিৎ কি লিখেছিলেন সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। 75 বৎসরের বৃদ্ধা, গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে, দূরের জিনিস আগের মতো ঠাউর হয় না। বিভূতিভূষণের বর্ণনার সঙ্গে সঙ্গতি রেখে অভিনেত্রী নির্বাচন সহজ কথা নয়, বিশেষত যখন সংবাদপত্রে বারবার ঘোষণা করা হয়েছে এ ছবিতে মেকআপ ব্যবহার করা হবে না। বর্ণনা অনুযায়ী বৃদ্ধার সন্ধান যে করা হয়নি তা নয়, কিন্তু চেহারাই তো সব নয়। সব থেকে বড় সমস্যা হলো 70-75 বছরের বৃদ্ধার পক্ষে আউটডোরেরই হাড় ভাঙা খাটুনি সহ্য হবে কি না। তারপর প্রায়ই দেখা যায় যে জরার প্রকোপে মস্তিষ্কের অল্প বিস্তর বিকার ঘটে থাকে। ইন্দিরের স্মরণশক্তির ওপর নির্ভর করে চলবে তো, অর্থাৎ তিনি সংলাপ মুখস্থ করে ক্যামেরার সামনে বলতে পারবেন তো। বার্ধক্য, অভিনয় দক্ষতা, শারীরিক কষ্ট সহিষ্ণুতা ও সুস্থ মস্তিষ্ক, একাধারে এই চারের সমন্বয় আদপেই সম্ভব কিনা সেটা বিবেচনা না করেই আমরা যে ছবির কাজ শুরু করে দিয়েছিলাম সেটা এখন ভাবতে ভয় করে। চুনিবালা দেবীর হদিশ দেন রেবা দেবী, যিনি পথের পাঁচালী সেজ ঠাকুরুন। চুনিবালা দেবী নাকি নিভাননী দেবীর মা, যিনি দুটো নির্বাক ছবিতে অভিনয় করেছেন এবং তারও আগে অর্থাৎ তারা সুন্দরী নগেন্দ্রবালার যুগে মঞ্চে অভিনয় করেছেন। ঠিকানা সংগ্রহ করে একটি রোববারের সকালে আমরা নিভাননী দেবীর বাড়িতে গেলাম। চুনিবালা আমাদের হতাশ করলেন না। 75 বৎসরের বৃদ্ধা, গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীরের সামনের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে, এই বর্ণনার সঙ্গে অমিল হলো না। জিজ্ঞাসা করলাম, আপনি ছড়া জানেন তো, আবৃত্তি করতে পারেন? ঘুমপাড়ানি মাসি পিসি ছড়ার 10-12 লাইনের বেশি আমি শুনিনি। চুনিবালার মুখে এর পরিসর বৃদ্ধি হলো আশ্চর্যভাবে। শ্রদ্ধা হলো প্রবীণার স্মরণশক্তি দেখে। এখন আশঙ্কা অনেকটা কেটে গেল। এবার দ্বিতীয় জরুরি প্রশ্নটা করলাম। এখান থেকে ভোর 6টায় রওনা হয়ে 15 মাইল দূরে গ্রামে গিয়ে শুটিং করে আবার সন্ধেবেলা সেই 15 মাইল পথ মোটরে ফিরে আসতে পারবেন? চুনিবালা দেবী বললেন, খুব। এবার বাকি আশঙ্কাটুকুও কেটে গেল। না, চুনিবালা দেবী সত্যজিৎকে হতাশ করেননি। তার স্মরণশক্তি, তার কন্টিনিউটির প্রতি শ্রদ্ধা, অভিনয় ক্ষমতা এবং সবথেকে জরুরি
জীবনী শক্তি দিয়ে। পথের পাঁচালী ছবিটি 3 বছর ধরে চলেছিল। এই 3 বছর যে চুনিবালা দেবী বহাল তবিয়াতে বেঁচে ছিলেন, এতেই সত্যজিৎ অসম্ভব স্বস্তি অনুভব করেছিলেন। আগে গেল আমি রইলাম পড়ি, আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাই করি দেখো ঝুলি ঠেলে। চুনিবালার অনেক গুণের মধ্যে তার গানের গলাটিও আবিষ্কার হয় বেশ পরের দিকে। একদিন শুটিংয়ের শেষে হরিহরের দাবায় বসে বৈকালিক চা পানের সময় তাকে জিজ্ঞেস করলাম, আপনি গান জানেন? উপন্যাসে বা চিত্রনাট্যে ইন্দিরের গানের উল্লেখ ছিল না, তবে কদিন থেকেই মনে হচ্ছিল ইন্দিরের কোনো অলস মুহূর্তে তার সাদা গলায় একটি গান দিতে পারলে মন্দ হয় না। সত্যজিৎ বলেছিলেন, পথের পাঁচালীর কাজ যখন চলছে তখন একদিন বিভূতিভূষণের একটি ছোট গল্পের সঙ্গে অকস্মাৎ পরিচয় হয়। গল্পের নাম দ্রব্যময়ীর কাশীবাস। চুনিবালা দেবীকে জানিয়েছিলাম ইন্দির ঠাকুরুনের পরে আরেকটি চরিত্রে তাকে অভিনয় করতে হবে। চুনিবালা দেবী উৎফুল্ল হয়ে উঠলেন, কিন্তু এই দ্বিতীয় সুযোগটি আর কোনো দিনও আসেনি। পথের পাঁচালী মুক্তি পাবার অল্প কয়েকদিন আগেই চুনিবালা কোমর ভেঙে শয্যা নেন, আর সেই যে শরীর ভাঙল, তারপর থেকে পরলোক গমন পর্যন্ত তার আর কর্মক্ষমতা ফিরে আসেনি। দ্রব্যময়ীর কাহিনী বইয়ের পাতাতেই রয়ে গেল। চলচ্চিত্র এমন একটি শিল্প যা অনেকগুলি শিল্পের এবং কৃষ্টির সমন্বয়। এই প্রতিটি বিষয় মিলে যদি একটা সামগ্রিক উৎকর্ষতা না আসে, তাহলে কোথাও যেন সেই ছবির, সেই চলচ্চিত্রের একটা সুর কেটে যায়। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সত্যজিতের ছবির কিছু বিশেষ বিভাগের আলোচনা করব এবং এই উৎকর্ষতার বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই আসি সংলাপের কথায়। সত্যজিৎ একদিকে যেমন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, অন্যদিকে তেমনই ছিলেন একজন অত্যন্ত সচেতন শিল্পী। কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি, কাদের জন্য করব, এসব না ভেবে তিনি কোনো কাজ করেননি। জীবনের প্রথম ছবি হিসেবে পথের পাঁচালীকে বেছে নেবার একটি অন্যতম কারণ ছিল সংলাপ রচয়িতা বিভূতিভূষণের প্রতি তার অসম্ভব শ্রদ্ধা ও গভীর অনুরাগ। 1963 সালে শারদীয়া আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে তিনি বলেছেন, বাংলাদেশের লেখকদের মধ্যে বাস্তবধর্মী সংলাপ রচনায় অনেকেই দক্ষ, যদিও সে সংলাপ যে সবসময় অপরিবর্তিত রূপে চলচ্চিত্রে ব্যবহার করা যায় তা নয়। কিন্তু কোনো চিত্রনাট্যকার যদি সাহিত্যের সংলাপ থেকে তালিম নেবার প্রয়োজন বোধ করেন, একজন সাহিত্যিকের নাম নির্দ্বিধায় করতে পারি। তিনি হলেন স্বর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্যের সংলাপ রচনার এত বড় গুরু আর কেউ নেই। বিভূতিভূষণের সংলাপ পড়লে মনে হয় যেন সরাসরি লোকের মুখ থেকে কথা তুলে কাগজে বসিয়ে দিয়েছেন। এ সংলাপ এতই চরিত্রোপযোগী, এতটাই রিভেলিং যে লেখক নিজে চরিত্রের আকৃতির কোনো বর্ণনা না দিলেও কেবলমাত্র সংলাপের গুণেই চরিত্রের চেহারাটি আমাদের সামনে ফুটে ওঠে। অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ও স্মরণশক্তি না থাকলে এ ধরনের সংলাপ সম্ভবপর নয়। পথের পাঁচালীর যে মূল চিত্রনাট্য হয়েছিল তাতে কোনো সংলাপ ছিল না। শর্ট ডিভিশন অনুযায়ী সাদা কালো ওয়াশে ছিল সম্পূর্ণ চিত্রনাট্যটি আঁকা। জীবনের প্রথম ছবিতে সংলাপের জন্য তিনি মূল টেক্সটের উপর কতখানি নির্ভরশীল ছিলেন সেটি জানা যায় একটি মজার গল্পে। সত্যজিৎ লিখছেন, পথের পাঁচালীর সময় বিভূতিভূষণের সংলাপ একচুল এদিক ওদিক করতে দ্বিধা হতো। কানুবাবু একবার লুচি মোহনভোগ বলতে গিয়ে পরপর 8 বার শট নষ্ট করেন লুচি মোহনবাগান বলে। কানুবাবু মানে কানু বন্দ্যোপাধ্যায়, হরিহর।
আজকে এমন ঘটনা ঘটলে দুবার হোঁচটের পর তৃতীয়বার নির্দ্বিধায় সংলাপ বদলে লুচি হালুয়া বা লুচি সন্দেশ করে দিতাম। কিন্তু মূল উপন্যাসের সংলাপের প্রতি আনুগত্যের ভাব কাটিয়ে তার জায়গায় নিজে সাহস করে চলচ্চিত্রোপযোগী সংলাপ রচনা করতে বেশ কিছুটা সময় লেগেছিল। পথের পাঁচালী নির্মাণেরও বহু আগে 1948 সালে ক্যালকাটা ফিল্ম সোসাইটি যখন সত্যজিৎ যুক্ত ছিলেন, তখন তিনি ও তার বন্ধুরা মিলে তাদের প্রথম ছবি হিসেবে নির্বাচন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে। ঠিক হয়, সত্যজিৎ করবেন চিত্রনাট্য, হরিসাধন দাশগুপ্ত পরিচালনার কাজ সামলাবেন, ক্যামেরা করবেন অজয় কর এবং শিল্প নির্দেশনায় বংশী চন্দ্রগুপ্ত। হরিসাধন দাশগুপ্ত স্মৃতিচারণা থেকে জানা যায় যে বম্বের নিতিন বোসের সাথে পাল্লা দিয়ে 20,000 টাকায় এ গল্পের বাংলা ও হিন্দি সত্ত্ব তারা কিনে নিলেও নানাবিধ কারণে ছবিটির কাজ এগোয় না। এমন সময় বিখ্যাত ফরাসি চলচ্চিত্রকার রেনোভা দ্য রিভার ছবির কাজে কলকাতায় আসেন এবং বংশী চন্দ্রগুপ্ত এবং হরিসাধন দাশগুপ্ত দুজনেই এই ছবির সাথে যুক্ত হয়ে যান। তাদেরই মাধ্যমে রেনোয়ার সাথে সত্যজিতের আলাপ, ঘনিষ্ঠতা এবং তার অনুপ্রেরণায় হলিউডধর্মী ঘরে বাইরের পরিবর্তে ইতালীয় নিওরিয়ালিজম অথবা নয়া বাস্তবতা এই ধর্মী পথের পাঁচালীর নির্মাণের প্রতি সত্যজিতের মনোযোগ আকর্ষিত হয়। সত্যজিৎ মনে করতেন শিল্প হিসেবে সঙ্গীত এবং চলচ্চিত্রের একটা বেসিক মিল আছে। এই দুটো একমাত্র শিল্প যার ফর্ম এবং বিস্তৃতি সময়ের উপর নির্ভরশীল। মানে একটি ছবি, আঁকা ছবি আপনি অনেকক্ষণ ধরে দেখে যেতে পারেন আপনার ওপর, কিন্তু সঙ্গীতে বা চলচ্চিত্রে একটা শুরু এবং একটা শেষ আছে। সে কারণেই তিনি মনে করতেন সঙ্গীতে যেমন ছন্দের প্রয়োজন, চলচ্চিত্রেও তেমন ছন্দের প্রয়োজন। তিনি আরও বলে গেছেন যে চলচ্চিত্রে সময়ের দাম বড় বেশি, যত অল্প কথায় যত বেশি বলা যায় তত ভালো। এই ছন্দ এবং পরিমিতিবোধ তিনি কয়েক বছরের মধ্যেই কি দ্রুততায় আর কি নৈপুণ্যের সাথে আয়ত্ত করেছিলেন তার একটি উদাহরণ আপনাদেরকে দিই। 1959 সালে মুক্তিপ্রাপ্ত অপুর সংসার ছবির একটি সিকোয়েন্স শুনিয়ে। শুধুমাত্র এই সিকোয়েন্সটি অপরিবর্তিত রেখে ছবি থেকে সম্পূর্ণভাবে আলাদা করেও যদি শোনা যায়, দেখুন একটি পূর্ণাঙ্গ ছোট গল্পের রূপ নিচ্ছে, যার একটা শুরু আছে, একটা মধ্যভাগে নাটকীয় উত্থান আছে, আবার একটি মধুরেণ সমাপয়েত আছে। তোমার অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা। অত শব্দ কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? তাও বুঝিয়ে দিতে হবে? হ্যাঁ হবে। বড়লোক বর ফসকে গেল তাই আফসোস? হাসছো? না হাসছি না, কাঁদছি। তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। তা হয় বই কি, কেমন পায়ের উপর পা দিয়ে বসে থাকতে পারতাম। চলো। কোথায়? ঝিয়ের খোঁজ করতে। এই শোনো, কি ছেলে মানুষই করছো, উঠে এসো। সরো। ঝিয়ের মাইনে দেবে কে? আর একটা টিউশনি নেব। তাহলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও। কেন?
এমনিতেই তো অফিস করে ছেলে পড়িয়ে সেই তো রাত্রি করে বাড়ি ফেরো, তার উপর আবার। আর উপায় কি বলো? আমি বলবো যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও। তারপর আমার গরিব বর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে। আর আমার কোনো অনুশোচনা থাকবে না। এবারে আসি আবহ সঙ্গীত প্রসঙ্গে। সত্যজিতের ছবির আবহ সঙ্গীত নিয়ে একটি অসম্ভব ভালো তথ্যচিত্র আছে, যার নাম দ্য মিউজিক অফ রে। সে তথ্যচিত্রের পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর একটি প্রবন্ধে উনি লিখেছেন যে সত্যজিতের সঙ্গীত মানস বা আবহ সঙ্গীত রচনার আশ্চর্য প্রতিভার সামগ্রিক মূল্যায়ন করতে গেলে প্রথমেই চলে যেতে হবে একেবারে গোড়ার দিকে, অর্থাৎ পথের পাঁচালীর সময়। অথচ পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক তো ছিলেন রবিশঙ্কর। তবে কেন পথের পাঁচালীর প্রসঙ্গ আসছে এই কারণে যে একজন দক্ষ পরিচালক যিনি যথার্থ চলচ্চিত্রের ভাষা বোঝেন, একমাত্র তিনিই সবচেয়ে ভালো বোঝেন চলচ্চিত্রের আবহ সঙ্গীত, গল্পের পরিবেশ ও চরিত্র অনুযায়ী কী ধরনের যন্ত্র, কোন ধরনের আবহ সঙ্গীত চলচ্চিত্রের কাঠামোটিকে অতিরিক্ত সৌন্দর্য ও অলংকার দিতে পারে। পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক হিসেবে রবিশঙ্করকে নির্বাচনই ছিল সেই যুগ ও পরিবেশের প্রশ্নে একটি বিরাট ব্যতিক্রম এবং একটি নতুন পদক্ষেপ। পথের পাঁচালীর আবহ সঙ্গীত থেকে এই পরিচালকের একটি নতুন বিপ্লবাত্মক দৃষ্টান্ত আমরা পাই ভারতীয় চলচ্চিত্রের কর্মশৈলীতে। এরপর সত্যজিৎ তিন কন্যা ছবি থেকে নিজেই সঙ্গীত পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এ বিষয়ে সত্যজিৎ বলেছিলেন যে রবিশঙ্কর, আলী আকবর, বিলায়েত খান এরা সকলেই ছিলেন অত্যন্ত নামি দামি কম্পোজার, যারা সর্বক্ষণ দেশে বিদেশে ব্যস্ত থাকতেন এবং তাদের পক্ষে সময় দেওয়াটা কষ্টকর ছিল। আরেকটা কারণ ছিল যে উনি হয়তো 1 মিনিটে একটা বাজনা বাজাতে বললেন কোনো একটি সিচুয়েশনে, ওরা ঠিক পারতেন না। ওরা বলতেন যে আমি একটা লম্বা বাজিয়ে দিচ্ছি, তার মধ্যে থেকে তুমি কেটে নাও। তার মনে হলো যখন রেকর্ডেড মিউজিকটা উনি এভাবে এডিট করে ব্যবহার করতেই পারছেন ছবির স্বার্থে, তখন কম্পোজিশনটাও একবার চেষ্টা করে দেখাই যাক না। সত্যজিৎ বড় হয়েছিলেন সাংগীতিক পরিমণ্ডলে। বাবার দিক থেকে ঠাকুরদা উপেন্দ্র কিশোর বেহালা বাজাতেন, অর্গান বাজিয়ে গান গাইতেন, পাখোয়াজ বাজাতেন। মায়ের দিক থেকে মায়ের প্রমাতামহ কালীনারায়ণ গুপ্ত একজন বিখ্যাত সঙ্গীত স্রষ্টা ছিলেন। মামা ছিলেন অতুল প্রসাদ, মাসি ছিলেন কনক বিশ্বাস, সাহানা দেবী, পিসি ছিলেন মালতী ঘোষাল। ওই বাবার দিক থেকে আর মায়ের দিক থেকে এমন একটা সাংগীতিক পরিবেশ পাওয়ায় তার মধ্যে একটা সাংগীতিক বোধ বা চেতনা, অর্থাৎ সঙ্গীতের প্রতি একটা গভীর অনুরাগ এবং ভালোবাসা তৈরি হয়েছিল। 1964 সালে প্রকাশিত দেশ পত্রিকার এক প্রবন্ধে সত্যজিৎ বলেছেন, আজ অবধি যে কটা ছবিতে আমি নিজে সঙ্গীত রচনার দায়িত্ব নিয়েছি তার মধ্যে চারুলতার সঙ্গীত আমার কাছে অপেক্ষাকৃত সাবলীল ও সুপ্রযুক্ত বলে মনে হয়েছে। এর একটা কারণ অবশ্য অভিজ্ঞতা। আবহ সঙ্গীতের কাজে অভিজ্ঞতার মূল্য অনেক। ছবির মেজাজ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকলেও কোন দৃশ্যে কোন বা কোন কোন যন্ত্রে কোন সুর, কোন লয়, কোন তালে বাজালে সেই মেজাজের সঙ্গে মিলবে, এ জ্ঞান সহজলভ্য নয়। এই মুহূর্তের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচালক ওয়েস অ্যান্ডারসন, তার পঞ্চম ছবি দ্য দার্জিলিং লিমিটেড, তার ভাবনা খুঁজে পান চারুলতার এই থিম শুনতে শুনতে। এই জন্য এই ছবিটি তিনি সত্যজিৎ রায়কে ডেডিকেট করেন। তার প্রবন্ধে উৎপলেন্দু চক্রবর্তী সত্যজিতের এই অসাধারণ আবহ সঙ্গীতের প্রয়োগের একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। যেমন ধরা যাক কাঞ্চনজঙ্ঘার কথা। সেখানে একটি পরিবারই ছবির মূল চরিত্র, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
যার তুষারাবৃত কুয়াশাচ্ছন্ন শরীরটাও ওই পরিবারের আভ্যন্তরীণ দুঃখ, বেদনা, অন্তর্দ্বন্দ্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছবি যত এগোয় পরিবারের মাথা রায়বাহাদুর এবং তার পরিবারের আত্ম অহমিকার আবরণগুলি ক্রমশ খুলে যেতে থাকে। কাঞ্চনজঙ্ঘার কুয়াশাও ক্রমশ খুলতে থাকে। অবশেষে তার নির্বাচিত পাত্রকে কন্যার প্রত্যাখ্যান, যে বেকার যুবককে শ্রেণীগত আত্মহমিকায় তিনি এক ফুৎকারে উড়িয়ে দিয়েও তার আত্মমর্যাদার কাছে হোঁচট খান, সেই ছেলেটির সঙ্গে রায়বাহাদুরের কন্যার কথোপকথন ও বন্ধুত্ব স্থাপন, এসব দেখে রায়বাহাদুরের আত্মরম্ভিতা যখন প্রচণ্ড রকম হয়ে পরিবারের সবাইকে খোঁজে, তখন কেউ নেই তার পাশে। তিনি একা, নিঃসঙ্গ, অ্যালিয়েনেটেড, যেন সবাই তাকে ত্যাগ করেছে। সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার কুয়াশাও ধীরে ধীরে কাটছে, আর আমরা দেখতে পাই সেই পাহাড়ি শিশুটি খোলা গলায় গান গাইছে। ক্রমে সেই সুরটাই নানা বাদ্যযন্ত্রের সম্মেলনে ফোক টিউন ব্লেন্ডেড হয়ে এক অসাধারণ অর্কেস্ট্রেশনের রূপ নেয়, যার অর্থ রায়বাহাদুরের ফিউডাল ভ্যালু পরাজিত হয়েছে তার পরিবারের কাছে, যারা তার এই প্রভুত্ববাদকে মেনে নিতে পারছেন না। আমরা দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা সমস্ত কুয়াশা সরিয়ে রোদের আলোয় ঝলমল করে ওঠে। আপনাদেরকে একটা মন্তাজ শোনাচ্ছি, যা শুরু হচ্ছে ওই নেপালি সুর দিয়ে, সেখান থেকে ফেড আউট করে চলে যাচ্ছি সোনার কেল্লা ছবিতে ব্যবহৃত একটি ফোক টিউন, এবং শেষ হচ্ছে চারু থিম, যা শুনে ওয়েস অ্যান্ডারসন তার ছবির প্রেরণা পেয়েছিলেন। শুনুন। সিনেমার টেকনিক্যাল দিক থেকে এবার আমরা চলে আসি সত্যজিতের ছবির একটি রেকারিং থিমটি হলো বন্ধুত্ব। এই বন্ধুত্ব নানাভাবে, নানা ফর্মে সত্যজিতের ছবিতে ঘুরে ফিরে এসেছে, কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষভাবে। অপুর সংসারের শেষ দৃশ্যটাই হোক, অথবা গোপীগাইন বাঘাবাইন, অথবা অরণ্যের দিনরাত্রির 4 বন্ধু, বা মহাপুরুষ ছবিতে নিবারণদার মেস। নায়ক ছবিতে জ্যোতি বিদেশ থেকে মহানগরের আরতি আর এডিথ, বয়স, ভাষা, সংস্কৃতি পেরিয়ে বন্ধুত্বের এমন উদাহরণ সত্যজিতের ছবিতে অজস্র। কিন্তু সময়ের অভাবে আজকে আমরা শুধুমাত্র একটি বন্ধুত্বের কথাই বিশেষভাবে বলবো। দুটি অসমবয়সী মানুষের বন্ধুত্ব, একজন 6 ফিট আর একজন 5'5". একজন তার বন্ধুর নাম দিয়েছিলেন ABCD, আর আরেকজন রক্তবরণ মুগ্ধকরণ, নদী তীরে যাহা বিধিলে মরণ। হ্যাঁ,
এশিয়াস বেস্ট ক্রাইম ডিটেকটিভ ফেলু মিত্তির আর লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর বন্ধুত্বের কথাই বলছি। সৌমিত্র চ্যাটার্জি তার স্মৃতিচারণে লিখেছেন, ট্র্যাজেডি বা কমেডির মতো সেন্স অফ হিউমারও একজন মানুষের চরিত্রের মধ্যেই থাকে। উপযুক্ত মুহূর্তে তার আত্মপ্রকাশ ঘটে। সামগ্রিকভাবে বলতে গেলে একজন লেখক তার জীবনবোধ থেকেই লেখেন। সত্যজিৎ রায়ের গভীর জীবনবোধ, মানুষের সম্পর্কের বৈচিত্র্য এবং কৌতুক রসের অমর উদাহরণ হয়ে থাকবে জটায়ু চরিত্রটি। সত্যজিতের তীক্ষ্ণ সেন্স অফ হিউমার নিয়ে অনেক গল্প আছে। একবার এক পরিচালক সত্যজিৎকে এসে বলেছিলেন, মশাই আপনাকে যতবারই দেখছি মনে হচ্ছে আপনি যেন আরেকটু লম্বা হয়ে যাচ্ছেন। সত্যজিৎ এক মুহূর্ত নষ্ট না করে পারফেক্ট টাইমিংয়ে ঘুরে বলেছিলেন, আপনি নিশ্চিত যে উল্টোটা ঘটছে না? তাই সত্যজিৎ যেমন ফেলুদা, যেমন প্রফেসর শঙ্কু, তেমনি জটায়ু। তো ফেলু মিত্তির এবং জটায়ুর পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং বন্ধুত্ব বুঝতে একটি সিকোয়েন্স যথেষ্ট। জয়াবাবু ফেলুনাতে মগনলাল মেঘরাজের বাড়ি থেকে ছুরির খেলা হওয়ার পর সিকোয়েন্সটা। আপনি কেস চালিয়ে যান ফেলু বাবু, আমি আপনার পাশে আছি, বুঝলেন? কি হলো কোমর? আপনি কি হাল ছেড়ে দেন নাকি? বলে আজকে আপনার যে দুর্ভোগটা হলো সেটার জন্য সম্পূর্ণ আমিই দায়ী। না না, আপনি কি বলছেন বলুন তো? আরে মশাই, ভবিতব্য ললাটের লিখন। হ্যাঁ, আরে আমি তো বেঁচে আছি, অক্ষত। আজকে ঘটনাকে মন থেকে বুঝে পারি। আমি হয় এর বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব। এটা হয়তো আপনারা এখন সকলেই জানেন যে জটায়ুর ছবি প্রথমে আঁকা হয়েছিল অন্যভাবে। তারপর সন্তোষ দত্তের তুখোড় অভিনয় আর সোনার কেল্লার চরম সাফল্যে একটি অভিনেতা আর একটি বইয়ের কাল্পনিক চরিত্র মিলেমিশে একাকার হয়ে গেল। এ ঘটনাও ইতিহাসে খুব একটা পাওয়া যায় না। আপনারা জানেন কি যে সন্তোষ দত্ত, যিনি কিনা হাইকোর্টের একজন দুঁদে উকিল ছিলেন, একটি মামলার শুনানির সাথে সোনার কেল্লার শুটিংয়ের ডেট ক্ল্যাশ করায় জটায়ুর চরিত্রটা প্রায় করতে পারবেন না এমন একটা পরিস্থিতি চলে এসেছিল। ইতিহাস বোধহয় এভাবেই তৈরি হয়। সত্যজিতের ছবি তৈরির অসংখ্য ইন্টারেস্টিং গল্প তার নিজের লেখা এবং তার সহকর্মীদের স্মৃতিচারণায় পাওয়াই যায়। আপনাদের একটি ছবি তৈরি না হবার রোমহর্ষক গল্প শোনাব। এই গল্পের রেফারেন্স অনেক। বিজয়া রায়ের আমাদের কথা, অ্যান্ড্রু রবিনসনের সাক্ষাৎকার এবং তার বই সত্যজিৎ রায় দ্য ইনার আই, সত্যজিৎ রায়ের আর্টিকেল অর্ডিয়ালস অফ এলিয়েন, যেটা কিনা স্টেটসম্যানে প্রকাশিত হয়েছিল, এবং তাছাড়া সানডে টাইমসে প্রকাশিত রিচার্ড বয়েলের প্রতিবেদন স্টোরি অফ আ মাইট হ্যাভ বিন, এবং প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক চণ্ডী মুখোপাধ্যায়ের প্রবন্ধ। তো ঘটনাটি যে ছবিকে ঘিরে, সেই ছবির নাম বা যে ছবির নাম হতে পারত এলিয়েন। এই এলিয়েন ছবির চিত্রনাট্য সত্যজিৎ লেখেন 1967 সালে। ছবির কাহিনীর উৎস অবশ্যই 1962 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত বঙ্কুবাবুর বন্ধু। তবে বঙ্কুবাবুর বন্ধু ও এলিয়েনের কাহিনীগত অমিল আছে, অনেকটাই আছে। এলিয়েন ছবির প্রধান চরিত্র এক অনাথ শিশু হাবা, আর তার আশেপাশের আরও যেসব চরিত্র আছে তাদের মধ্যে আছে মারোয়ারি ব্যবসায়ী বাজোরিয়া, এক মার্কিন ইঞ্জিনিয়ার ডেভলিন এবং সাংবাদিক মোহন। এক গ্রামে তারা এসেছেন। গ্রামের পদ্মপুকুরে এসে নামে এক ভিন গ্রহের মহাকাশযান। সেই মহাকাশযান থেকেই নামে এলিয়েন, যার উদ্দেশ্য পৃথিবী থেকে নমুনা সংগ্রহ। এলিয়েনের সঙ্গে আলাপ হয় হাবার, আর এই নিয়েই সেই ছবির চিত্রনাট্য, যা তিনি লেখেন বিখ্যাত বিজ্ঞানী আর্থার সি ক্লার্কের সাথে আলাপ হবার পর। 1964 সালে আর্থার সি ক্লার্কের সঙ্গে চিঠির মাধ্যমে প্রথম সংযোগ হয় সত্যজিতের। শ্রীলঙ্কায় থাকেন আর্থার সি ক্লার্ক। সত্যজিৎ তাদের সায়েন্স ফিকশন ক্লাবের জন্য শুভেচ্ছা বাণিজ্যে
চিঠি পাঠান ক্লার্কের কাছে। ক্লার্কের সঙ্গে সত্যজিতের সেই বন্ধুত্বের শুরু। এই বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ চেহারা নেয় স্ট্যানলি কুব্রিকের 2001 আ স্পেস ওডিসি ছবির শুটিংয়ে। এরপর গল্পে প্রবেশ হয় বলা যেতে পারে প্রায় গল্পের মুখ্য চরিত্র মাইকেল জে উইলসন। মাইকেল জে উইলসন থাকতেন শ্রীলঙ্কায়। উনি ওই সময় শ্রীলঙ্কার প্রথম রঙিন ছবি করেছেন। তিনি ছিলেন ক্লার্কের ডাইভিং ইনস্ট্রাক্টর। তো এই ক্লার্কের মাধ্যমেই তার সাথে সত্যজিতের আলাপ হয়। ঠিক হয় হলিউডের কলম্বিয়া পিকচার্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করা হবে। সেই অনুযায়ী সত্যজিৎ একটি চিত্রনাট্য লেখেন এবং তা নিয়ে উইলসন হলিউড পাড়ি দেন। এর বেশ কিছুদিন পর 1967 সালের জুন মাসে সত্যজিৎ উইলসনের কাছ থেকে একটি ফোন পান যে কলম্বিয়া ছবিটি করতে রাজি হয়েছে। সত্যজিৎ হলিউডে যান এবং গিয়ে কতগুলো অদ্ভুত ঘটনা দেখেন। প্রথমত সত্যজিৎ দেখেন যে চিত্রনাট্যের কপি কলম্বিয়ার চারিদিকে ছড়িয়ে পড়েছে, তার উপর বড় বড় অক্ষরে লেখা রয়েছে কপিরাইট বাই মাইক উইলসন অ্যান্ড সত্যজিৎ রে, এই অর্ডারে। তারপর তিনি জানতে পারেন যে উইলসন $10,000 অ্যাডভান্স নিয়েছে কলম্বিয়া থেকে, যদিও সত্যজিৎ তার থেকে একটি পয়সাও পাননি। ততদিনে ঠিক হয়ে গেছে 1968 সালের জানুয়ারি মাসে বোলপুরে ছবির কাজ শুরু হবে। মারোয়ারি ব্যবসায়ী বাজোরিয়ার ভূমিকায় অভিনয় করবেন পিটার সেলার্স। আমেরিকান ইঞ্জিনিয়ার ডেভলিনের ভূমিকায় অভিনয় করবেন মার্লন ব্র্যান্ডো এবং স্পেশাল এফেক্টসের জন্য মৌখিক চুক্তি করা হয় সল বাসের সাথে। সমস্ত যখন ঠিকঠাক, হঠাৎ করে উইলসন পিছিয়ে যান। কলম্বিয়ার পক্ষ থেকে অবশ্য তখনও জানানো হয় যে ছবিটি তারা প্রযোজনা করবে, তবে 68 জানুয়ারিতে বোলপুরে ছবির শুটিং শুরু হয় না। 68 জুলাইয়ে পিটার সেলার্সের কাছ থেকে হঠাৎ করে একটি চিঠি পান সত্যজিৎ। তাতে সেলার্স জানিয়েছেন যে বাজোরিয়ার ভূমিকাটা খুব ছোট, এতে আমায় ঠিক মানাবে না। ততদিনে মাইক উইলসনও গায়েব হয়ে গেছেন। শোনা যায় তিনি সন্ন্যাস নিয়েছেন। এলিয়েনের চিত্রনাট্য কিন্তু তখনও আছে কলম্বিয়ার কাছে। সত্যজিতের চিত্রনাট্যে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আছে এলিয়েনের সমস্ত স্কেচ, ভিন্ন গ্রহবাসী এলিয়েনের চেহারা কেমন হওয়া উচিত তার সমস্ত ডিটেলস। সেই চিত্রনাট্যের সব কপি তো সত্যজিৎ ফেরত পেলেন না, পরিবর্তে শুধুই আশ্বাসবাণী পেলেন যে না, তারা ছবিটা করবে। কিন্তু সত্যজিৎ আর বসে থাকার লোক নন। তিনি শুরু করে দিলেন আরেকটি ছবি, যা পরবর্তীকালে আপনারা হয়তো দেখেছেন। ছবির নাম গুপি গাইন বাঘা বাইন। গোপী বাঘা বিবাঘা ভয় নেই, ভয় নেই, ভয় নেই, কাছে আয়, কাছে আয়, তোরা বড় ভালো ছেলে, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। আপনি আমাদের চিনেন? আপনি আমাদের নাম জানেন? নাম জানি, ধাম জানি, সব জানি, রাজা দিল দূর করে, ঠাই নেই, ঠাই নেই, কোথা যাবি কি বা খাবি জানা নেই, জানা নেই, জানা নেই। সত্যি রাজা মশাই, আমাদের বড্ড দুঃখ। কিছু করবো, কিছু বুঝতে পারছি না। আমি আছি, আমি আছি, বলতো রাজা, খুশি হলে ভর দি, খুশি হলে ভর দি, তিনবার, তিনবার, তিনবার। এই গল্পটি শেষ করব দুটো ভীষণ ইন্টারেস্টিং চিঠি পড়ে। প্রথম চিঠিটি শ্রীলঙ্কা থেকে সত্যজিতের কাছে এসেছিল। এই চিঠিটির উল্লেখ পাওয়া যায় গৌতম সেনের প্রতিবেদনে। গৌতম সেনাই বলেছেন যে 1969 সালের অক্টোবরে কলকাতায় সত্যজিতের চিঠি পান প্রেরক স্বামী শিবা কালকি। এটি হলো ওই মাইক জে উইলসনের সন্ন্যাস নাম। চিঠির মূল বক্তব্য তিনি এসব পার্থিব ব্যাপার থেকে অনেক দূরে, তাই এই ছবি, তার চিত্রনাট্য, তার নির্মাণ, এসব কোনো বিষয়ে তার আর কোনো আগ্রহ নেই। চিঠির ভাষা ছিল, ডিয়ার রাভানা, ইউ মে কিপ সীতা, শি ইজ ইয়োর্স, কিপ হার অ্যান্ড মেক হার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হ্যাপি। দ্বিতীয় চিঠিটি সত্যজিৎ লিখেছিলেন পিটার সেলার্সকে। তার ওই চিঠির উত্তরে, যেখানে পিটার সেলার্স বলেছিলেন রোলটি তার পক্ষে খুব ছোট। ডিয়ার পিটার, ইফ ইউ হ্যাড ওয়ান্টেড আ বিগার পার্ট, ওয়াই? ইউ শুড হ্যাভ টোল্ড মি সো রাইট অ্যাট দ্য স্টার্ট।
By disclosing it at this juncture, you have surely punctured the alien balloon, which I dare say will now be grounded soon, causing a great deal of dismay to সত্যজিৎ রে। মানে চিঠির বক্তব্যটা খেয়াল করুন, এর মধ্যে কতটা কষ্ট, রাগ, অভিমান আছে, কিন্তু ভাষাটা দেখুন। আচ্ছা, সত্যজিৎ কি এই সময় হীরক রাজার দেশে লিখতে শুরু করে দিয়েছিলেন? এই গল্পের একটা অসমাপ্ত উপসংহারও আছে। 1982-তে ভেনিস চলচ্চিত্র উৎসবে স্পিলবার্গের একটি নতুন ছবি ইটি দেখানো হয়। সেখানে ছিলেন সস্ত্রীক সত্যজিৎ, যেটি দেখে উনি চমকে ওঠেন। তিনি আবিষ্কার করেন এলিয়েনের চিত্রনাট্য থেকে অনেক দৃশ্যভাবনা হুবহু মিলে যাচ্ছে। 1984 সালে স্বয়ং আর্থার সি ক্লার্ক সত্যজিৎকে সমর্থন করে একটা প্রবন্ধ লেখেন লন্ডন টাইমসে, এবং স্পিলবার্গ জানান সত্যজিৎকে বলবেন যে এলিয়েনের চিত্রনাট্য যখন হলিউড প্রযোজকের হাতে তুলে দেন তখন আমি স্কুলের ছাত্র, তাই সেই চিত্রনাট্যের হদিশ পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। সত্যিটা কি আমরা জানি না, কিন্তু এ সম্বন্ধে বিস্তর ইন্টারভিউ, চিঠি, মার্টিন স্করসেসির বক্তব্য, এ সব কিছুই আপনারা ইন্টারনেট ঘাটলে পেয়ে যাবেন। দেখুন, সত্যজিতের এই রূপকথাময় অসম্ভব ব্যাপ্ত কর্মকাণ্ড আর শিল্প সৃষ্টির প্রকৃত বিশ্লেষণ তো 2 ঘন্টায় করা সম্ভব নয়। সত্যি কথা বলতে সেটা না আমাদের উদ্দেশ্যও ছিল না। আমাদের মূল লক্ষ্য ছিল সত্যজিতের জীবনবোধের কিছুটা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। পূর্ণেন্দু পত্রেই বলেছেন, জিনিয়াসের আধুনিকতম সংজ্ঞা আমাদের জানিয়ে দিয়েছে যে তাকে হতে হবে যে কোনো একটি বা দুটি বিষয়ে প্রশ্নাতীত রূপে পারদর্শী এবং সেই সঙ্গে একাধিক বিষয়ে গবেষকের মতো কৌতূহলী। সত্যজিৎ রায় নিঃসন্দেহে তাই। প্রধানত চিত্র পরিচালক হিসেবেই তার বিশ্ব পরিচয়, কিন্তু চলচ্চিত্রের সীমানার বাইরে শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিস্তীর্ণ ভূখণ্ড জুড়ে তার উর্বর অবদান সংখ্যায় যেমন একাধিক, পরিমাণেও তেমনি অজস্র। চলচ্চিত্র ছাড়া সঙ্গীত, শিশু সাহিত্য, চিত্রকলা, বিজ্ঞাপন, ক্যালিগ্রাফি, শিশু সাহিত্যের পত্রিকা সম্পাদনা, বইয়ের চিত্রাঙ্কন ও প্রচ্ছদ, এতগুলি বিষয়ের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি বিস্ময়কর রূপে সার্থক। আবার চলচ্চিত্রের প্রায় সবকটি বিভাগে, মানে পরিচালনা, চিত্রনাট্য, সম্পাদনা, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সঙ্গীত রচনা, এ সব কিছুতে তিনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছিলেন যে তা সাধারণ মানুষের বোঝার ও বিশ্লেষণের অতীত। অথচ এটাও লক্ষ্য করার বিষয়, যে কোনো বড় মাপের শিল্পীর মতোই সত্যজিতের শিল্পকর্মে কোনো ফাঁকি বা সহজে উতরে যাওয়ার জায়গা ছিল না। সিনেমার প্রতিটি বিভাগের ব্যবহারিক দিকটা না জেনে তিনি কখনোই কাজে হাত দেননি এবং অকপটে স্বীকার করেছেন কোথায় ভুলভ্রান্তি ও খামতি ছিল। 1980-র পূজাবার্ষিকীতে সত্যজিৎ নিজের ছবির বিশ্লেষণে লিখেছেন, পথের পাঁচালী ছবি তৈরি করতে 2.5 বছর লেগেছিল শুনে অনেকেই সহানুভূতিসূচক আক্ষেপোক্তি করেন, কিন্তু আমরা জানি যে সময়টা অর্থাভাবে ছবির কাজ বন্ধ থাকতো সেটা ছিল আমাদের শিক্ষানবিশির সময়। যতদূর কাজ হয়েছে তার বিচার বিশ্লেষণ করে নিজেদের ত্রুটি সম্পর্কে সচেতন হয়ে ভবিষ্যতের কাজ যাতে আরও সুষ্ঠুভাবেই হয় সে ব্যাপারে সচেষ্ট থাকতাম আমরা। এই প্রস্তুতি, এই চর্চা, এই ক্রমাগত আত্মসমীক্ষা আর পুনর্মূল্যায়নের মাধ্যমে নিজেকে আরও শিক্ষিত, আরও সমৃদ্ধ, আরও নিখুঁত করতে চাওয়ার এই চিরন্তন অন্বেষণকেই, এই নিষ্ঠাকেই আমরা ধরতে চেয়েছি। ওই যে সিধু জ্যাঠা বলেছিলেন না, মনের জানলাগুলো খুলে রাখতে পারাটা খুব জরুরি, যাতে আলো আর বাতাস ঢুকে মনটাকে তাজা রাখতে পারে। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে যখন চর্চার তুলনায় প্রদর্শনের উদযাপন চলে দিনভর, ক্রমাগত ভার্চুয়াল গ্রহণযোগ্যতা এবং অর্থহীন প্রশস্তি আদান প্রদানের অকারণ প্রতিযোগিতার যুগে সত্যজিতের এই জীবন দর্শন, শিল্প, মনন আমাদেরকে একটু আত্মবিশ্লেষণের,
একটু আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। সত্যজিৎ শুধুমাত্র একজন বিশ্ববরেণ্য শিল্পী ও পরিচালকের নাম নয়, সত্যজিৎ একটি জীবনবোধ, একটি দর্শনের নাম।